নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, ভারত বিরোধিতার প্রথম বীজ পুঁতেছিল কে? পুঁতেছিল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। মোহাম্মদ মইজু খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছেন যে ভারতের সঙ্গে এরকম একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে, যার জনসংখ্যা 140 কোটি, যার এখন 4th লার্জেস্ট ইকোনমি, তার সঙ্গে এই ঝগড়াঝাটি করে পারা যাবে না। তা শেষে তিনি একেবারে ভারতের পায়ে ড্রাইভ দিলেন। সেই গল্প তো আপনারা সবাই জানেন। ভারতবর্ষে এসে তাদের বিদেশ মন্ত্রী এসে পায়ে পড়লো, তারপরে একেবারে প্রেসিডেন্ট মইজু এসে সোজা প্রধানমন্ত্রীর কাছে ড্রাইভ, এবার বাঁচান হুজুর, আর উপায় নেই। প্রধানমন্ত্রী বোধহয় বুঝেছেন, ঠিক হ্যাঁ বাচ্চে, সিধা বাচ্চে বঞ্জা। বাস, প্রধানমন্ত্রী মোদিজি একেবারে যথারীতি মইজুর সঙ্গে সব সম্পর্ক ঠিক করে নিয়েছে। ইতিমধ্যে চীন তো যা নেওয়ার, চীন তো নিয়ে নিয়েছে, 34টা না 38টা দ্বীপ লিখিয়ে নেওয়ার, সেটা লিখিয়ে নিয়েছে। এক জাহাজ ভর্তি জল পাঠিয়ে কর্তব্য শেষ করে দিয়েছে। এখন মুখে বাঁচি অবস্থা মালদ্বীপে, দিনায় দেনায় জর্জরিত। শেষ পর্যন্ত মোদিজি তাকে বাঁচালেন। কি অবস্থা? ইন্ডিয়া মালদ্বীপ রিলেশন লেটেস্ট আপডেট। চীনের দালালি না করায় মালদ্বীপের জন্য ঝাঁপি উজাড় করলো ভারত, দেখে শিখবে বাংলাদেশ। কারণ বাংলাদেশে মানুষ তো ওই যে যারা ফ্রান্সে, যারা আমেরিকায় বসে আছে, তারাই তো এই মইজু তাদের জনক ছিল। মইজুই তো তাদেরকে দেখিয়েছিল ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া আউট। সেখান থেকেই তো শিখলো। অত ছোট দেশ যদি কইরা দেখাতে পারে, তাহলে আমরা কেন পারুম না? তখন থেকে শুরু হলো ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়া। ভালো কথা, বয়কট করো তোমরা। বয়কট করতে করতে শেষে ওটা হচ্ছে গিয়ে বীজ বপন ছিল। ইন্ডিয়ার বিরুদ্ধে বীজ বপন ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে বীজ বপন ছিল। সেটা বিষবৃক্ষ হয়ে আজকে এই অবস্থা। আজকে জুলাই মাসে 2025 জুলাই মাসের এই অবস্থা, 2024 ওই কি অবস্থা হয়েছিল আপনারা জানেন। আগে মালদ্বীপের খবরটা শেষ করে নিন। লিখছে কি রয়টার্স লিখছে, বলছে ইন্ডিয়া আউট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 21টি গান স্যালুটে অভ্যর্থনা। কয়েক মাসের ব্যবধানে আমূল পাল্টে গেলেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু। আর চীনের কাছে নিজেদের বিকিয়ে না দেওয়ার মালদ্বীপের ঝাঁপি উজাড় করে দিল ভারত। ধারে ডুবে থাকা মালদ্বীপকে 4,850 কোটি টাকা লাইন অফ ক্রেডিট দিল। আবার ঋণের টাকা মেটানোর ক্ষেত্রে এক ধাক্কায় অনেকটা ফ্রি হ্যান্ড দিল। মইজুর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে বৈঠকে মোদি বলেন, চলতি বছর ভারত এবং মালদ্বীপ কূটনৈতিক সম্পর্কের 60তম বর্ষ উদযাপন করছে, কিন্তু আসলে সম্পর্ক শিকড়ের ইতিহাসের মতো পুরনো এবং মহাসাগরের মতো গভীর। সেই সঙ্গে মইজুর সামনে মোদি জানান, দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সব থেকে ভরসাযোগ্য বন্ধু হতে পেরে গর্ববোধ করছে ভারত। মানে এগুলো হচ্ছে কথার কথা। আর মোদি যা বলেছেন তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মইজু মালদ্বীপের রাষ্ট্রপতি হওয়ার পরে ভারতের সঙ্গে একেবারে সম্পর্ক তলানিতে ঠেকেছিল। মোদিকে নিয়েও উল্টোপাল্টা মন্তব্য করা হয়েছিল। তবে কূটনৈতিকভাবে মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো ভালো করেছে নয়াদিল্লি। পুরোটাই চুপচাপ আড়ালে আবডালে করা হয়েছে, ফলও মিলেছে হাতে নাতে। এইবারেতে আপনি এই ছবিটা দেখুন, মালদ্বীপের এই প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু পুরো চোরের মতো দাঁড়িয়ে আছে। স্বাক্ষর করছেন মোদিজি। কিসে স্বাক্ষর করছেন তো তাদের জানি না, স্বাক্ষর করছেন মোদিজি। আর চোরের মতো প্রেসিডেন্ট এখানে দাঁড়িয়ে আছে। তার মানে যত রস ছিল না, নিংড়ে সব বার করে দিয়েছে, যত রস ছিল। কালকে আমি একটা কপি করেছিলাম বাংলাদেশের উপরে, যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যেখানে অবস্থান করছেন, সেখানে
মানে সিকিউরিটির কারণে তাকে কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, সিকিউরিটির কারণে। কি সিকিউরিটির কারণ সেটাও আমি বলেছিলাম, কিন্তু আমি তো সত্য কথা বলি, তা অনেকে গুজব ঘোষ, অনেকে আবার নানান রকম ভাবে আমায় ভালোবেসে ডাকেন, আমি কিছু মনে করি না, ঠিক আছে, আমার ভালোবাসেন, তারা আবার লেখেন দাদা আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি তাই আমি আপনাকে গুজব ঘোষ বলি। তা ভালোবেসে কাউকে গালাগালি দেওয়া, আয় তোর পশ্চাৎ দেশের লাথি মারি, এরম ভালোবাসা তো আমাদের দেশে হয় না, এটা বাংলাদেশে দেখা যায়। তো যাই হোক, আজকে কালকেও আমি নজর রেখেছিলাম, আজকেও আমি সমস্ত অনলাইন কাগজ এবং মানে প্রতিষ্ঠিত যে সমস্ত প্রিন্ট মিডিয়ার কাগজগুলো আছে আমার কাছে আসে, সেগুলো আমি দেখেছি, কোথাও কিন্তু এক বর্ণ উচ্চারণ নেই। এখন যা পরিস্থিতি, তাতে শেখ হাসিনা যদি তার দলের 5-6 জনের সঙ্গে উচ্চপদস্থ পদাধিকারী নেতা যারা আছেন তাদের সঙ্গে যদি মিটিং করেন, তাহলে সেই খবরটা অন্তত 4 লাইন হলেও আমাদের কাগজে জায়গা পাবে। এতগুলো কাগজ, যা প্রিন্ট থেকে টাইমস অফ ইন্ডিয়া, রয়টার্স, সব আমি ঘেটে নিয়েছি, আপনাদের স্ক্রিনে দিয়েও দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আপনারাও গুগলে গিয়ে মারতে পারেন, আপনারাও লিখতে পারেন, গুগলে গিয়ে সার্চ করুন, ইজ শেখ হাসিনা মেটস উইথ হার ক্লোজ এইডস অর এনি লিডার্স টুডে ইন দিল্লি। আপনারা লিখুন, অনলাইন যে সমস্ত পোর্টালগুলো আছে সব চলে আসবে। কোথাও যদি পান যে শেখ হাসিনা মানে তার ক্লোজ এইডদের সঙ্গে মিটিং করেছেন বা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন, আমার ভিডিও দেখা বন্ধ করে দেবেন। কারণ আমি সত্যি কথা বলি, যে সত্যি কথা বলে তাকেই আপনারা গুজববাজ বলে ঠাউরে দেন। আমি আগস্ট মাস থেকে বলে আসছি, গত বছর আগস্ট মাস থেকে বলে আসছি যে এই অবস্থা থাকবে না। গন্ডগোলটা কোথায় হয়েছিল? ইন্ডিয়ার প্ল্যান ছিল যে 6 মাসের মধ্যে প্রত্যাবর্তন করাবেন মোদিজি, সেটা ঠিক হয়েছিল মার্চ মাসের 23 থেকে 26-এর মধ্যে, যেহেতু 27 মার্চ আপনাদের ওখানে একটা উৎসব রয়েছে। কিন্তু মধ্যিখানে ওই ফেব্রুয়ারি মাসে ট্রাম্প ঢুকে গিয়ে সমস্ত গন্ডগোলটা পাকিয়ে দিলেন। তারপরে এখানে তুলসী গ্যাবার্ডকে পাঠালেন, তারপর জেডি ভান্সকে পাঠালেন, এমন একটা অবস্থা সৃষ্টি করলেন যে আমি ভিডিও করেছিলাম, তুলসী গ্যাবার্ড এবার সিআইএ অফিস তৈরি করবে ঢাকাতে, এই খবরও আমি করেছিলাম। কিন্তু যেমন মোদিজি ধাক্কা খেয়েছেন, তেমনি আমিও ধাক্কা খেয়েছি। ওই যে খবরটা মিলল না, আন্তর্জাতিক স্তরে, কূটনীতিক স্তরে অনেক কিছু হতে পারে, সব তো আর আমরা জানি না। আমি ছেড়ে দিন, মোদিজির মতো কূটনৈতিক মানুষ যদি চিনতে না পারেন ডোনাল্ড ট্রাম্পকে, তাহলে তা আমি তো কোন ছাড়, আমি তো কিছুই না। ফলে অনেকেই তখন থেকে আমাকে বলতে শুরু করলেন যে আপনি গুজববাজ। কিন্তু দোষটা আমার নয়, দোষটা হচ্ছে কূটনৈতিক পরিভাষার দোষ, কূটনৈতিক পাল্টি খাওয়ার দোষ, কূটনৈতিক আপনার হিসেব নিকেশ কষার দোষ। কে কার সঙ্গে যাবে, কে কার সঙ্গে আসবে। ডোনাল্ড ট্রাম্প তিনি ঢুকে গেলেন একেবারে ডিপ স্টেটের কবলে। উনি দেখলেন আমাকে যদি বাঁচতে হয়, ইমপিচমেন্ট থেকে বাঁচতে হয়, তাহলে পরে আমাকে ডিপ স্টেটের অংশ হতে হবে। তা ডিপ স্টেটের অংশ হলেন এবং বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে নিলেন, মোহাম্মদ ইউনূসের সঙ্গে শত্রুতাটা ভুলে গেলেন, আর ভারতকে পেছন দিক দিয়ে স্ট্যাবিং করলেন। যার জন্য ভারতবর্ষ এখনো ওই ট্রেড ডিল ঝুলিয়ে রেখে দিয়েছে এবং বলে দিয়েছে করবো না ট্রেড ডিল। তুমি আমার সঙ্গে যে গদ্দারিটা করেছো, সেই গদ্দারির সাজা হচ্ছে ট্রেড ডিল। আমি তো ডোনাল্ড ট্রাম্পকে বলবো, ইফ ইউ হ্যাভ এনি গার্ডস, impose a sanction on India. Impose a sanction. We are eagerly waiting for that. আপনি স্যাংশন লাগান ইন্ডিয়ার ওপরে। 18টা স্যাংশন লাগিয়েছেন তো রাশিয়ার ওপরে, আমাদের ওপরে 18 কেন, 36টা স্যাংশন লাগান।
দেখি আপনি কোথায় থাকেন আর আমরা কোথায় থাকবো, ভারতে কিচ্ছু যাবে আসবে না। 140-42 কোটি দেশ, তার ইন্টারনাল কনজামশন যা, তাতে কিছু যাবে আসবে না। কিন্তু ব্যাপারটা হলো, যে কথা থেকে আমি শুরু করেছিলাম, যে বাংলাদেশ কবে বুঝবে। অবশ্য বোঝার আর সময় নেই, বোঝা শেষ হয়ে গেছে। ডক্টর ইউনূসের অবস্থা খারাপ। কেউ এখানে হাসিনার সঙ্গে দেখা টেকা করেনি, এবং ডক্টর ইউনূস রাতের বেলা কেন থাকছেন না সেটাও আমি জানি। সেটা হচ্ছে জামাত তাকে বিশ্বাস করছে না। ওই জামাত নেতা তিনি রাত্রিবেলা নিয়ে গিয়ে ওই ক্যান্টনমেন্টে ঢুকিয়ে দিচ্ছেন, ভোরবেলা আবার ফিরিয়ে দিচ্ছেন, যাতে রাতের অন্ধকারে তিনি না দেশ ছাড়তে পারেন। এটা হলো আসল ঘটনা। উনি যে স্বইচ্ছায় যে যমুনা ছেড়েছেন তা নয়, তাকে যমুনা ছাড়ানো হয়েছে। তাকে যমুনা থেকে বের করে একেবারে বন্দি অবস্থায় রাখা হয়েছে। তার মানে সোজা কথায় ডক্টর ইউনূস এখন জামাতের হাতে বন্দি। এই যে আপনাদের এখানে ঘুরে বেড়াচ্ছেন একটা খবর, যে জামাতের ডক্টর ইউনূস কেন বেরোচ্ছেন না, বেরোচ্ছেন ঠিকই, জামাতের হাত ধরে বেরোচ্ছেন এবং জামাতের বাড়িতে থাকছেন ক্যান্টনমেন্টে। ওখান থেকে জামাত নেতা আবার ফিরিয়ে এনে আবার যমুনায় বসিয়ে দিচ্ছেন ভোরের বেলা। এটা হচ্ছে খেলা, যাতে উনি ভাগতে না পারেন। ওনাকে বসিয়ে রেখে দাও, আর যে জামাত মানে ইউনূস যদি না থাকে, তাহলে পুরো লন্ডভন্ড হয়ে যাবে, জামাতের প্ল্যান সমস্ত সাকসেসফুল হবে না। ওই জন্য যত তাড়াতাড়ি পারি নির্বাচন ঘোষণা করো, নির্বাচন ঘোষণা করে কোনো রকমে একেবারে এখান থেকে মানে একটা পরিত্রাণ পাওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে বর্তমান প্ল্যান। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ভবিষ্যতে অনেক কিছু নাটক শুরু হবে এই আগস্ট মাসে। আমি কিছু বলবো না, একই দাম আর বদনাম, তাই আমি বেশি কিছু বলবো না। তো একবার আপনারা দেখতে থাকুন, দেখা হবে সম্প্রতি। পট পরিবর্তন হোক, তখন পট পরিবর্তন তো হবে, ইঙ্গিতটা আমি দিয়ে দিলাম। যারা বুঝবে তারা বুঝবে, যারা বুঝবে না তারা গুজববাজ বলে আমার স্ট্যাম্প লাগিয়ে দেবেন। ধন্যবাদ।